দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় অনিয়মিত পিরিয়ড, যে অনেক নারীর জীবনের বড় একটি সমস্যা। এর পেছনে থাকতে পারে হরমোনের সমস্যা কিংবা থাইরয়েড অথবা অন্যান্য কারণ। আজ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক জানাবেন কিভাবে এই রোগের সচেতনতা ও চিকিৎসা করা যায় এবং এই সমস্যার মোকাবেলা কিভাবে করা যায়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাজহারুল হক তানিম, কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। আপনার যে কোনো প্রশ্নের জন্য আমাদের ফোন করতে পারেন 982405 নাম্বারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ। অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ড নিয়ে যদি কথা বলতে চাই, প্রত্যেকটা মেয়ের গল্প কিন্তু এক এক রকম। আমরা অনেকেই জানি না যে অনিয়মিত পিরিয়ড আসলে স্বাস্থ্য ঝুঁকি কতটা বাড়িয়ে দিতে পারে। প্রথমে একটু জানতে চাই, অনিয়মিত পিরিয়ড বলতে আমরা কি বুঝি? মেনস্ট্রুয়াল সাইকেলের স্বাভাবিক যে একটা সাইকেল রয়েছে সেটা আসলে কি? যে পিরিয়ড প্রতিটা মেয়েরই একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটি যদি আপনার 21 দিনের কম সময় বারবার হয়ে যায় বা 35 ডেজ ক্রস করে যায় তবু হচ্ছে না, মানে 21 থেকে 35 দিনের মধ্যে যদি না হয়, সেই ক্ষেত্রে এটিকে আমরা অনিয়মিত পিরিয়ড বা ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন বলে থাকি। অনেক রোগীরা আমাদের কাছে এসে বলে যে মাসে 2 বার হয়ে যাচ্ছে বা 2-3 মাস পার হয়ে যাচ্ছে, ওনার পিরিয়ড হচ্ছে না। এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে রোগীরা। আচ্ছা, সেটাকে তখন আমরা অনিয়মিত পিরিয়ড বলে থাকি। তাহলে হরমোনের ভারসাম্য যদি নষ্ট হয়, আমরা জানি পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেল একটা হরমোনাল একটা বিষয়, তো হরমোনের সমস্যা যখন তৈরি হয় তখনই কি অনিয়মিত পিরিয়ড হতে পারে, বা আর কোন কি কি কারণ রয়েছে এর মধ্যে? যে অনিয়মিত পিরিয়ড বিভিন্ন কারণে হতে পারে। কিছু কারণকে আমরা বলি ফিজিওলজিক্যাল কারণ। কেউ যদি স্ট্রেসে থাকে বা অতিরিক্ত প্রেশারে থাকে, যেমন সামনে পরীক্ষা বা কাজের চাপ, সেই প্রেশার বা স্ট্রেসও কিন্তু ওনার পিরিয়ড ইরেগুলার করে দিতে পারে। এছাড়া কেউ যদি হঠাৎ করে ওয়েট গেইন করে বা ওজন খুব বেশি বেড়ে যায় বা হঠাৎ করে ওজন বেশি কমায়, কেউ খুব বেশি জিম করছে বা বেশি তাড়াতাড়ি ওয়েট কমিয়ে ফেলছে, সেই ওয়েট লসের যে ইমব্যালেন্স সেটিও কিন্তু ওনার পিরিয়ড ইরেগুলার করতে পারে। এছাড়া আপনি বললেন হরমোনাল কারণ, কিছু হরমোনাল কারণে পিরিয়ড ইরেগুলার হতে পারে। কারণ যদি থাইরয়েড হরমোনের তারতম্য থাকে বা ভারসাম্যহীনতা থাকে, যেমন হাইপার থাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, দুটি কিন্তু পিরিয়ড ইরেগুলার করতে পারে। আচ্ছা, এছাড়াও কারো যদি স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায়, সেই হরমোনও কিন্তু ওনার পিরিয়ড ইমব্যালেন্স করতে পারে। এছাড়া কেউ যদি আপনার কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিয়ে থাকে, সেটিও কিন্তু ওনার পিরিয়ড ইমব্যালেন্স করতে পারে। আচ্ছা, পিরিয়ড যদি অনিয়মিত হয় সেক্ষেত্রে স্বাস্থ্যের উপর আসলে কি কি ঝুঁকি আসে? যে পিরিয়ড তো আপনি বললেন এটা মেয়েদের একটা স্বাভাবিক ঘটনা বা একটা প্রাকৃতিক ঘটনা। এটি যদি কোনো কারণে হ্যাম্পার হয় তো অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যেতে পারে। ওনার যে প্রি মেনস্ট্রুয়াল সিমটমগুলো আছে, যেমন মুড সুইং, তারপর মেজাজ খারাপ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, সেই সমস্যাগুলো হতে পারে। সেই সাথে আরও কিছু হরমোন ইমব্যালেন্স, অনেক সময় আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস নামে একটি রোগ আছে, আপনি জানেন। সেখানে আপনার অ্যান্ড্রোজেন হরমোন বা কর্টিসল সেগুলো বেড়ে যায়, এবং সেই হরমোনগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওনার মুখে অবাঞ্ছিত লোম অথবা বারবার একনি বা ব্রণ হওয়া বা চুল পড়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যা ওনার হতে পারে। আচ্ছা, যাদের পিসিওএস আছে তাদের তো পিরিয়ডটা ইরেগুলারিটি দেখা যায়, তার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণও করা যায় না, আপনি বললেনই যে ওজনটাও বেড়ে যেতে পারে। তো যাদের পিসিওএস আছে তারা একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যখন আসবেন, সেক্ষেত্রে তারা কি চিকিৎসা দিয়ে থাকেন পিসিওএস যারা রয়েছে তাদের? জি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি, সেটি একটি হরমোনাল ইমব্যালেন্স জনিত বা লাইফস্টাইল জনিত একটি রোগ। সেটার ট্রিটমেন্ট কিন্তু আমরা প্রথমেই বলি যে ওনার এক্সারসাইজ এবং এক্সারসাইজ, ওনার ব্যায়াম করে ওনার যে এক্সেস ওয়েটটা আছে সেটা যদি উনি কমিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু ওনার যে পিরিয়ডটা আপনার ন্যাচারালি বা ওষুধ ছাড়াই রেগুলার হয়ে যেতে পারে। আমরা দেখি যে রোগীরা সেই ব্যায়ামের ব্যাপারে বা খাদ্যাভ্যাসের ব্যাপারে, যে ওনারা হাই ক্যালোরি ফুড খাচ্ছে, ওনার প্রসেস ফুড খাচ্ছে, ফ্যাটি ফুড খাচ্ছে, ওনার ফাইবার জাতীয় খাবার খাচ্ছে না, সেই ব্যাপারগুলোতে ওনারা নজর দিচ্ছে না। ওনারা শুধু কিভাবে পিরিয়ডটা ওষুধের মাধ্যমে রেগুলার করা যাবে, বা ওনারা গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, 3 মাসের জন্য ওষুধ দিচ্ছেন বা পিরিয়ড রেগুলার করে ওষুধ দিচ্ছেন, সেগুলো খেয়ে যাচ্ছেন। কিন্তু ওনাদের যে ব্যায়াম করতে হবে, ওজন কমাতে হবে বা লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এটার ব্যাপারে অনেকটা রোগীদের অনীহা দেখা যায় বা রোগীর সেটি ভালোভাবে করতে চায় না। কিন্তু সিম্পল যদি আপনার ওয়েট যদি আপনার 5-7% কমিয়ে আনা যায় বা আইডিয়াল বডি ওয়েটের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আপনার শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই সেটি আপনার রেগুলার পিরিয়ড হতে পারে। আচ্ছা, যাদের অনিয়মিত পিরিয়ড হয়ে থাকে, সেখানে অনেকে ধারণা করে থাকেন যে গর্ভবতী সেই মেয়েরা গর্ভবতী হতে পারবে না বা গর্ভধারণ করার ক্ষেত্রে তাদের জটিলতা আসতে পারে। বিষয়টা কি আসলে সত্য কিনা জানতে চাই। অবশ্যই গর্ভধারণের জন্য তো পিরিয়ড রেগুলার করা বা পিরিয়ড রেগুলার থাকা একটি পূর্ব শর্ত। কিন্তু কারো যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে বা পিসিওএস থাকে, উনি যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে বা কিছু ওষুধপত্রের মাধ্যমে, যে ওনার যে আমরা দেখি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যে ওনাদের শরীরে ফাস্টিং ইনসুলিন বেড়ে যায়, ওয়েটটা বেশি থাকে,
ইনসুলিন থাকার পরেও ইনসুলিন কাজ করতে পারে না, এটাকে বলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স। এটার জন্য ওনার ঘাড়ে কালো দাগ হতে পারে বা মুখে ব্রণ হতে পারে, মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। সেই সাথে আরও কিছু হরমোন ইমব্যালেন্স থাকে, যেমন হচ্ছে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়। সেগুলো যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, ওয়েট কমাতে পারি এবং পিরিয়ড রেগুলার করতে পারি, তাহলে অবশ্যই ন্যাচারালি কনসিভ করা সম্ভব। আমরা কথা বলছি অনিয়মিত পিরিয়ড নিয়ে, এবং একটু আগে আমরা পিসিওএস এর আসলে কি কি করণীয়, কি কারণে হতে পারে এবং হলে কি করণীয়, সেই সব বিষয়ে আপনি কিন্তু আমাদেরকে বিস্তারিত বললেন। এবার একটু জানতে চাচ্ছি যে স্ট্রেসে পিরিয়ড বন্ধ হয়ে যায়, বিষয়টা কি সত্য কিনা? যে কেউ যদি খুব মানসিক স্ট্রেস নিয়ে থাকে বা তার ঘুম যদি ঠিকমতো না হয়ে থাকে, সেক্ষেত্রে পিরিয়ডের উপর কি কি প্রভাব পড়তে পারে? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। কেউ যদি স্ট্রেসে থাকে, কাজের চাপে থাকে, মানে সামনে তার পরীক্ষা অথবা অফিসিয়াল চাপ অথবা কোনো মানসিক বা পারিবারিক টেনশন, সেই ক্ষেত্রে ওনার কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। সেই ক্ষেত্রে বডি ওনাকে সিগন্যাল দেয় যে তোমার পিরিয়ড হওয়ার থেকে তোমার এখন বাচ্চা কনসিভের চেয়ে তোমার যে শরীরটা ঠিক রাখা সেটা বেশি জরুরি। সেই জন্য প্রাকৃতিকভাবেই সেটা হচ্ছে আপনার পিরিয়ডটা দেরি হয় বা বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স না থাকলেও শুধুমাত্র দুশ্চিন্তা বা স্ট্রেস বা কাজের চাপ বা প্রেশারের জন্য কিন্তু পিরিয়ড ডিলে হতে পারে বা পিরিয়ড বন্ধ থাকতে পারে। আচ্ছা, একজন দর্শক আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন যে হচ্ছে ওনার পিরিয়ডের পরেও 10 থেকে 12 দিনের মতো কিছুটা ব্লিডিং আসতে থাকে এবং প্রায় সেটা 3 থেকে 4 বছর পর্যন্ত এরকম হচ্ছে, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? যে এটা আসলে ইভ্যালুয়েশন লাগবে যে কী কারণে ওনার পিরিয়ডের পরে ব্লিডিংটা প্রলং হচ্ছে। অনেক সময় যদি কারো ইউটেরাইন পলিপ থেকে থাকে, যে জরায়ুতে যদি কোনো আপনার পলিপ আপনি বুঝে থাকেন যে শুধু টিউমারের মতো বা কিছু থাকে, বা কোনো ফরেন বডি থাকে, অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, কারো যে হাইপোথাইরয়েডিজম থাকে বা হাইপারথাইরয়েডিজম থাকে বা প্রোলাকটিন হরমোন বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওনার পিরিয়ডটা আপনার প্রলং হওয়া বা বন্ধ হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমার মাথায় আসছে যে আসলে পিরিয়ড অনিয়মিত বলতে শুধুমাত্র এটাই বোঝায় না যে পিরিয়ডের সাইকেলটা স্কিপ হয়ে গিয়েছে। সেখানে আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে অনেকের ব্লিডিংয়ের যে সাইকেলটা সেটা আসলে কতটুকু স্বাভাবিক। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি আগে নিয়ে নিই, তারপর ফিরছি আলোচনায়। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর 1 নাম্বার থেকে বলছি, অন্তরা। জি অন্তরা, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রতি মাসে রেগুলার পিরিয়ড হয়, কিন্তু আপনার 2 দিনের বেশি আমার পিরিয়ড থাকে না। এটার জন্য একটু আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ অন্তরা আপনার প্রশ্নের জন্য। উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। যেই প্রসঙ্গটা মাত্র আমরা নিয়ে এসেছিলাম, যে উনি বললেন যে পিরিয়ড হচ্ছে রেগুলারলি হয়, কিন্তু 2 দিনের বেশি আসলে ব্লিডিংটা থাকে না। যে ওনার পিরিয়ডের স্থায়িত্বটা কম হয় বা ব্লিডিংটা কম হয়, এটাকে বলি আমরা অলিগোমেনোরিয়া। এর বিভিন্ন কারণ থাকতে পারে। ওনার যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস থাকে, অথবা ওজন বেশি থাকে, বা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, তাহলে কিন্তু ওনার ব্লিডিংয়ের যে স্থায়িত্ব কালটা যে কম থাকে সেটা হতে পারে। আচ্ছা, কিছু মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্লিডিংটা 2 দিন হয়েছে, কিন্তু ব্লিডিংটা বেশ ভালো ফ্লোয়ে ছিল, বেশ অনেকগুলো মানে অনেকটা সময় ধরে ব্লিডিং হয়েছে 2 দিনের মধ্যে, তারপর 3rd দিন থেকে 4 ব্লিড হচ্ছে না। এটা কতটুকু স্বাভাবিক যদি ব্লিডিং এর ফ্লোটা সেই প্রথম 2 দিন ভালো হয়ে থাকে? যে এটা কিন্তু হতে পারে যদি কারো আপনার হরমোনাল ইমব্যালেন্স নাও থাকে, ন্যাচারালি 2 দিনের পরে ওনার অনেকে বন্ধ হয়ে যেতে পারে যে বেশি ব্লিডিং হয়ে, অথবা কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে বা পিসিওএস থাকে, সেই ক্ষেত্রে ব্লিডিং এর স্থায়িত্বটা কমে যায়। আচ্ছা, আর একটু আগে যে দর্শক প্রশ্ন করলেন যে ব্লিডিং এর স্থায়িত্ব যদি বেশি থাকে, আমাদের 10 থেকে 12 দিন হচ্ছে, সেক্ষেত্রে তার চিকিৎসাটা কি হতে পারে? বা আপনি হচ্ছে একজন হরমোন বিশেষজ্ঞ, আপনার কাছে তাদের কি চিকিৎসা রয়েছে? সেই ক্ষেত্রে ওনার হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে কিনা, যে আমি বললাম যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের তারতম্য যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং আপনার কম সময় থাকতে পারে, বেশি সময় থাকতে পারে, যেটা আপনি বললেন প্রলং ব্লিডিং হচ্ছে, অথবা ওনার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, ইউটেরাইন কোনো সমস্যা আছে কিনা, এই জন্য উনি গাইনোকোলজিস্ট বা প্রসূতিবিদের পরামর্শ নিতে পারেন। আচ্ছা, গর্ভনিরোধক পিল বা ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাই বলি না কেন, এটার ক্ষেত্রে হচ্ছে পিরিয়ড বন্ধের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? জি, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমরা কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল অনেক সময় পিরিয়ড রেগুলার করার জন্য দিয়ে থাকি, অনেক সময় পিরিয়ড বন্ধ করার জন্য দিয়ে থাকি। কারো পিরিয়ড হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি সেটি ঠিক না হয়, আমরা কিন্তু একটা 3 মাসের একটি সাইকেল দিয়ে সেটাকে রেগুলার করতে পারি। আবার অনেক সময় আপনারা দেখে থাকেন যে অনেকে হজে যাবে, সেই ক্ষেত্রে পিরিয়ডটা আমাদের বন্ধ করতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা টানা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে পিরিয়ডটা বন্ধ রাখতে পারি। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে যেটি থাকে সিনথেটিক হচ্ছে আপনার ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে, আর সেটি যখন আমরা বাইরে থেকে দেই, তখন বডির আপনার ন্যাচারাল সিগন্যাল যে তার শরীরে যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে, ওনার ওভুলেশনটা হয় না বা ব্লিডিংটা হয় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে আমরা দুইভাবেই কাজে লাগাতে পারি। যাদের অনিয়মিত হচ্ছে এটা গেল কাজে লাগানোর বিষয়, কিন্তু যারা আনম্যারিড রয়েছেন, তো যারা হচ্ছে এই ওসিপিটা পিরিয়ড রেগুলার করার জন্য যারা খাবেন, সেই ক্ষেত্রে কি তাদের গর্ভ ধারণ করার ক্ষেত্রে কোনো রকম জটিলতা আসতে পারে কিনা?
না, আপনি যেটা প্রশ্ন করেছেন আনম্যারিডরা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল লো ডোজে দিয়ে থাকি বা কম মাত্রায় দিয়ে থাকি, যেমন পিসিওসে আমরা দিয়ে থাকি, যাদের পিরিয়ড হচ্ছে না 2-3 মাস ধরে বন্ধ আছে বা বেশি প্রলং সময় ধরে হচ্ছে বা হতে দেরি হচ্ছে, আপনি যেটা বললেন যে রেগুলার হচ্ছে না 2-3 মাস পরপর হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে যখন আমরা উইথড্র করি, এটা আমরা যখন 21 দিন খেয়ে আমরা বাদ দিই যে আপনি 7 থেকে 10 দিন বন্ধ রাখবেন, সেই সময়ের মধ্যে কিন্তু ওনার পিরিয়ড হয়ে যায়। আচ্ছা, তখন হচ্ছে এই জিনিসটা স্বাভাবিক একটা সাইকেলে চলে আসবে। আচ্ছা, সময় হচ্ছে আরেকটি ভিডিওতে, এরপরে ফিরছি আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে। আমরা পিসিওএস এবং আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বললাম। এবার একটু আমি জানতে চাচ্ছি, যাদের পিরিয়ড ইরেগুলার হয় তাদের ক্ষেত্রে হচ্ছে ডায়েট চার্টটা আসলে কেমন হতে পারে? তারা ফাস্ট ফুড খাওয়া বা এগুলো থেকে নিজেকে বিরত করলে কি এটা নিয়মিত হবার কোনো চান্স আছে কিনা? জি, আমি একটু আগে বলেছি যাদের ওজন বেশি থাকে ওনার ওজন যদি হচ্ছে আপনার 5 to 7% কমে ফেলতে পারে, আইডিয়াল যে ওনার আগে যে ওজনটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু ওজন কমানোর জন্য ওনার পিরিয়ড রেগুলার হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে এক্সারসাইজ এবং খাবার দাবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বললেন যে ওনার খাবার দাবারটা কেমন হবে, ওনার ডায়েটটা এমন হবে যেখানে হচ্ছে আপনার হাই ক্যালোরি ফুডটা থাকবে না, যে খাবারটা খেলে সাথে সাথেই হচ্ছে আপনার রক্তে মিশে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে, বা প্রসেস ফুড যেটাকে আমরা বলি যে ট্রান্স ফ্যাট যেটাতে থাকে বেশি, সেই খাবারটা খাবে না, যেমন ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, কোক, ফান্টা, পিজা, বার্গার, সাদা চালের আটা বা সাদা ভাত, সেগুলো না খেয়ে উনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে, লাল চালের আটা বা লাল চালের ভাত, তারপর হচ্ছে আপনার পেয়ারা, সবুজ আপেল, আমরা জাম্বুরা, সেই ফাইবারযুক্ত খাবারগুলো খাবে, যেটা অনেকক্ষণ ওনার পেটে থাকবে এবং সেটি ওনার হচ্ছে আপনার ওয়েটটা বাড়াতে সহায়তা করবে না, আস্তে আস্তে রক্তে মিশবে এবং আস্তে আস্তে ক্যালোরিটা আপনার ব্যবহৃত হবে। আচ্ছা, এবার একটু জানতে চাইছি, পিরিয়ডের আর একটা সিমটমস হচ্ছে পেইন বা ব্যথা। তো এক একজনের কাছে এই ব্যথাটা এক এক রকম ভ্যারি করে। কিছু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পিরিয়ড শুরু হওয়ার আগে অনেক বেশি পেটে ব্যথা থাকে, তলপেটে ব্যথা করে, অনেকে পিরিয়ডের যে সাইকেলটা সেই সময়টাতে অনেক বেশি ব্যথা করে। তো এই সময়টাতে আসলে কি ওষুধ খেতে পারে পেইনটাকে হচ্ছে একটু রিলিফ করবার জন্য, বা ওষুধ খাওয়াটা ঠিক কিনা এটা একটু জানতে চাই। অনেকে বলে থাকে যে এই সময় ওষুধ খাবার দরকার নেই, যদি ওষুধ খায় সেক্ষেত্রে সে গর্ভধারণ করতে পারবে না, এতে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা, এই বিষয়টা আপনার মতামত জানতে চাই। না, পিরিয়ডে মাইল্ড পেইন বা অল্প মাত্রায় ব্যথা হতে পারে, কিন্তু সেটি যদি মানে অস্বাভাবিক মাত্রায় ব্যথা হয় তখন আমরা ইভ্যালুয়েশন করে দেখি যে এটার কোনো আন্ডারলাইং কোনো রোগ বা ডিজিজ আছে কিনা। অ্যান্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস নামে একটি রোগ আছে, যেখানে হচ্ছে আপনার পিরিয়ডের সময় তীব্র ব্যথা হয়। হ্যাঁ, সেই রকম যদি কোনো রোগ থাকে সেটি উনি গাইনোকোলজিস্টের পরামর্শে ইভ্যালুয়েশন করে দেবে সেরকম কিছু আছে কিনা। আর যদি এরকম কিছু না থাকে, ওনার মাইল্ড পেইন হয়, অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ যেগুলো আছে সেটি উনি স্বল্প মাত্রায় ডক্টরের পরামর্শে অল্প সময়ের জন্য খেতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে কোন ওষুধগুলো তার জন্য হচ্ছে উপকারী হবে সেই সময়টাতে? যে আমরা এনএসআইডি গ্রুপের ওষুধ দিয়ে থাকি, কিন্তু সেগুলো উনি বেশি দিন খাবে না, অল্প মাত্রায় খাবে। আপনি জানেন সেগুলো কিডনির উপর একটি খারাপ প্রভাব আছে, এর বাইরে তেমন কোনো সাইড ইফেক্ট, অর্থাৎ নর্মাল প্যারাসিটামল ওষুধগুলো খেয়ে থাকবেন। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, আপনি একজন হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট এবং যখনই অনিয়মিত পিরিয়ডের বিষয়টা যখন আসে তখনই কিন্তু হচ্ছে আমরা গাইনি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছে যাই, তাহলে সেখানে একজন এন্ডোক্রাইনোলজিস্টের ভূমিকাটা আসলে কি এই অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে? যে মেয়েদের পিরিয়ড রিলেটেড সমস্যা ইউজুয়ালি সবাই প্রথমে গাইনোকোলজিস্টের কাছে চলে যায়, কিন্তু হরমোনাল কিছু কারণে বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমরা অলরেডি আলোচনা করেছি, কারো যদি থাইরয়েড হরমোনের তারতম্য থাকে, কারো যদি প্রোলাকটিন হরমোন বেশি থাকে, অথবা কর্টিসল হরমোন বেশি থাকে, অথবা অ্যান্ড্রোজেনিক হরমোন বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওনার পিরিয়ড ইরেগুলার হতে পারে। সেই ক্ষেত্রে উনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে যমুনা টিভিকে ধন্যবাদ, উনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট এ নিয়ে মানুষকে জানিয়েছেন যে শুধু গাইনোকোলজিক্যাল সমস্যাই না, হরমোনাল কারণেও হচ্ছে আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিন্তু খুব সুন্দর করে এবং বিস্তারিতভাবে কিন্তু জানালেন যে আপনাদের ভূমিকাটা আসলে এখানে কোথায় এবং কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার একটু জানতে চাচ্ছি, পিরিয়ডের একটা বয়স রয়েছে, প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা সার্টেন এজে গিয়ে হচ্ছে এই সাইকেলের মধ্যে গিয়ে পড়ে। সেই ক্ষেত্রে যদি কারো খুব দেরিতে পিরিয়ড শুরু হয়, বয়সের যেমন হচ্ছে 15-16 বছরের পরে শুরু হয়েছে, অথবা কারো দেখা যায় 8 থেকে 9 বছরের পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, কোনটা আসলে স্বাভাবিক বা অস্বাভাবিক, কিভাবে বিষয়টাকে দেখবো আমরা? জি, এটা হচ্ছে ন্যাচারালি ওনার পিরিয়ডটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনার 12 থেকে 16 বছরের মধ্যে। কারো যদি 16 বছর পার হয়ে যায় কিন্তু তবু পিরিয়ড হচ্ছে না, এটাকে হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, এটাকে আমরা ডিলেড পিউবার্টি। আর আপনি যেটা বলেন অনেক আগে চলে আসতে পারে, যে হচ্ছে 13 বছর আগে পিরিয়ড চলে এসেছে, সেটাকে বলি আমরা প্রিকশিয়াস পিউবার্টি। কোনো কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে এরকম হতে পারে, যেমন কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে বা ওয়েটটা বেশি থাকে, সেই ক্ষেত্রে এই মেয়েদের কিন্তু আপনার সময়ের আগেই পিরিয়ড হয়ে যেতে পারে। এছাড়া আন্ডারলাইং কোনো হরমোনাল আরও কোনো বড় ধরনের রোগ আছে কিনা, সেইগুলোর জন্য হরমোন বিশেষজ্ঞ বা
এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে ইভালুয়েশন করা যেতে পারে। আর আপনি যাদের বললেন যে শুরু হচ্ছে না, 16 বছর পার হয়ে যাচ্ছে তবু পিরিয়ডটা শুরু হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আমরা দেখি ওনার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো এসেছে কিনা এবং আরও কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। হরমোনাল ইভালুয়েশন করে অনেকে দেখা যায় যে সেটি খুঁজতে খুঁজতে মারাত্মক কোনো রোগ চলে আসে। আমরা ডিএসডি নামক একটি রোগ আছে যেখানে হচ্ছে আপনার জেন্ডার আইডেন্টিফিকেশনের সমস্যা থাকে, এই ধরনের কিছু রোগও চলে আসে। এছাড়া হচ্ছে আপনার টার্নার সিনড্রোম, আরও কতগুলো জটিল রোগ আছে। এই জটিল রোগগুলোর কথা তো আমরা শুনেছি, কিন্তু আমরা একটু চিকিৎসার কথাও জানতে চাই। যাদের হচ্ছে আসলে আর্লি এজে হচ্ছে পিরিয়ডটা শুরু হয়ে যায়, তাদের চিকিৎসাটা একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে আপনারা কি দিয়ে থাকেন? যে সেই ক্ষেত্রে দেখতে হবে যে কি কারণে ওনার আগে পিরিয়ডটা চলে এসেছে, হ্যাঁ ওনার কি কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। যেটা হাইপোথাইরয়েডিজম যদি থাকে সেই ক্ষেত্রে যদি আমরা থাইরয়েড হরমোন চিকিৎসা দিই তাহলে কিন্তু সেটি হচ্ছে আপনার ঠিক হয়ে যেতে পারে, রেগুলার হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটা ডিপেন্ড করছে যে তার হচ্ছে কি আর অন্যান্য কোনো কোমরবিড ডিজিজ রয়েছে কিনা, সেটার উপর হচ্ছে ডিপেন্ড করে আমরা সেই চিকিৎসাটা দিয়ে থাকি। আর যাদের হচ্ছে খুব ডিলে করে হয় সেই ক্ষেত্রে কি সেমভাবেই হচ্ছে কি আমরা সিমটোম্যাটিক চিকিৎসা দেওয়ার পর যদি শুরু না হয় সেক্ষেত্রে তখন কি করবে? সেক্ষেত্রে আমরা ইভালুয়েশন করে দেখি কি কারণে হচ্ছে না। কিছু রোগ আছে কিনা, হাইপারথাইরয়েডিজম আছে কিনা, বা কিছু সিন্ড্রোমিক রোগ বললাম টার্নার সিনড্রোম আছে কিনা, বা অনেকের থাকে যে জরায়ুটা ছোট, সেই ক্ষেত্রে আমরা প্রপার ইভালুয়েশন করে সেই কারণটা আইডেন্টিফাই করে কারণের যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলে পিরিয়ড রেগুলার হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে চিকিৎসাটা নিতে হবে এবং একজন গাইনোকোলজিস্ট এবং পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্ট দুজনের পরামর্শটা নেওয়া দরকার। এবার আমি একটু জানতে চাইছি যে পিরিয়ডের সময় যে বিষয়টা আমরা একেবারে এড়িয়ে যাই সেটা হচ্ছে মুড সুইং। মেয়েদের হঠাৎ রেগে যাওয়া, বা যেহেতু একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন, এটা হরমোনাল ডিসব্যালেন্স হয়, এখানে অনেকটা ওঠানামা করে। আমরা কিন্তু মুড সুইংকে এখনো বলে থাকি যে এটা একটা আদিক্ষেতা, এটা হচ্ছে নেকামুছার আর কিছুই নয়। আপনার মতামতটা কি, আসলে কেন এই সময়টাতে মুড সুইং এত বেশি হয়? না, এটা আসলে ন্যাকামো না। সেখানে জানেন আপনি পিরিয়ডের সময় হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের তারতম্য হয়, এলএইচ হরমোনটা বাড়ে, ওভুলেশন হয়, হ্যাঁ সব কিছু মিলে ওনার শরীরে যেহেতু হরমোনাল একটা ইমব্যালেন্স হয়ে থাকে, অনেকের শরীরে আপনার পানি চলে আসে বা শরীরটা একটু ফুলে যায়, এবং আপনার মুড সুইং যেটা বললেন হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া, মেজাজ খিটখিট হয়ে যাওয়া, হঠাৎ রাগ আসা, সেগুলো কিন্তু হরমোনাল কারণে হয়ে থাকে। আচ্ছা, তো এটার কোনো রকম আছে কিনা, কোনো চিকিৎসা আছে কিনা, নাকি এটা একদম একটা ন্যাচারাল জিনিস যেটা এটা যতদিন পিরিয়ড হবে ততদিন পর্যন্ত এটা হতে থাকবে? জি, এটা ন্যাচারাল আপনার একটা প্রসেস বা প্রাকৃতিক একটা আপনার পদ্ধতি। সেই ক্ষেত্রে কারো যদি বেশি সিমটম থাকে উনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিতে পারেন। আচ্ছা, আর যাদের ম্যানোপোজ হয়ে যায়, আমি এটা একটু জানতে চাচ্ছি যে ম্যানোপোজ যখন 50 আপ হয়ে যায়, যখন ম্যানোপোজের দিকটা চলে আসে, তখন হচ্ছে হঠাৎ পিরিয়ড হয়, আবার হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আগে থেকে অনেক বেশি তীব্র ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে, তাদের জন্য আসলে কি করণীয় রয়েছে? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। যে পিরিয়ড শুরু হওয়াটা যেমন একটা ন্যাচারাল আপনার পদ্ধতি, পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াটাও কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, যেটাকে আমরা ম্যানোপোজ বলি। এই ম্যানোপোজের সময়টা যখন চলে আসে তখন কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। এটাকে বলে আমরা পেরি মেনোপোজাল সিমটম, যেমন হঠাৎ করে গরম লাগা, হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া, বুক ধরফর করা, ঘুম কম হওয়া, বা হচ্ছে পিরিয়ডটা ইরেগুলার হওয়া, যে শুরুর দিকে যেমন ইরেগুলার থাকে 2-3 মাস পর হচ্ছে বা হয়ে সেরকম সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে ওনাদের বোন হেলথের উপর, যেমন হাড় কেমন থাকবে বা হার্টের উপরে কিছু প্রভাব থাকে, সেগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনার এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে আপনার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজনে নিতে পারেন। খুব সুন্দর করে বিস্তারিতভাবে বললেন যে আসলে কিভাবে পিরিয়ড অনিয়মিত হলে সেটাকে কিভাবে নিয়মিত করা যায়, এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে দেখা যায় পিরিয়ড বা মাসিক শব্দটা উচ্চারণ করতে গেলে আমরা সংকোচ বোধ করি। আশা করি যমুনা টেলিভিশন এবং আপনার মাধ্যমে আমরা এই বিষয়টা থেকে আসলে বেরিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।